দেশ গরিব হয়ে যাবে, অসুবিধাটা কি? আমি তো মন্ত্রী থাকবো, অসুবিধাটা কি? আমরা আবার আসব, কিছুদিন একটু হইচই হবে, তারপরে সবাই মেনে নেবে, যেমনটা 2014-তে মেনেছিল। তারা ওই ধারণা, ওই সিস্টেমে তারা আছে আর কি। আর আরেক দল ভাবতেছে আমাদেরকে বিদেশিরা আসবে, এসে আমাদের হেল্প করবে, করার পর আমরা মোটামুটি একটা মানে আওলা ঝাওলা হবে, তারপর হয়তো ইলেকশন হবে, সেখানে আমরা জিতে আসবো। যে আচরণ এবং কথাবার্তা, এতে মনে হচ্ছে তারা যার যার অবস্থানে একদম দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং তারা কোনো ধরনের আলোচনাই করতে চায় না। এটা হলো দুই দলের গোয়ার্তুমি। এক দলের হাতে প্রশাসন আছে, তারা মনে করতেছে আমরা আমাদের মতো করে নির্বাচন করে নেব, আমরা আবার আসব, কিছুদিন একটু হইচই হবে, তারপরে সবাই মেনে নেবে, যেমনটা 2014-তে মেনেছিল। তারা ওই ধারণা, ওই সিস্টেমে তারা আছে আর কি। আর আরেক দল ভাবতেছে আমাদেরকে বিদেশিরা আসবে, এসে আমাদের হেল্প করবে, করার পর আমরা মোটামুটি একটা মানে আওলা ঝাওলা হবে, তারপর হয়তো ইলেকশন হবে, সেখানে আমরা জিতে আসবো। এই দুই দল দুই ধারণা নিয়ে তারা অগ্রসর হচ্ছে। এই দুই দলের এই দুই চিন্তার মধ্যে ভাই জনগণ নাই, কোথাও নাই। এবং তারা দুইজনই যার যার বক্তব্য এবং যার যার নেতাকে তারা মনে করে এরা মানুষ না, এরা সব ফেরেশতা, দুই দলই মনে করে। এবং ওনারা যতটা বেশি তাদের এটার 100% সত্য, 100% সঠিক প্রমাণ করতে পারবে, তারা আশা করে এটা আমাদের নেতা শুনবে এবং আমার কিছু একটা লাভ হবে। এই ফর্মুলায় চলছে এখন দেশের রাজনীতি এবং দেশের রাজনৈতিক নেতৃত্ব। এইটা হলো সহজ হিসাব ভাই। তো এর মধ্যে মানে কোনো সমাধান আমি দেখি না। এবং তারা যেটা আসতেছে, আমি বলি সেখানে সবচেয়ে অ্যালার্মিং বিষয় কোনটা দেখেন, দুই যে এমপি আসলো, দুজনের একজন হলো ডেমোক্রেট, একজন হলো রিপাবলিকান। আচ্ছা, শুধু ডেমোক্রেট আসলে তো পারতো, রিপাবলিকান আসলো কেন? আমি এগুলো আমার হাইপোথেটিক্যাল কথা বলতেছি, কিন্তু এর মধ্যে কোনো যুক্তি বলে তুমি প্রমাণ করো আমি পারবো না, কিন্তু আমি যে বুঝি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলো, পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রথম উত্তরটা কী আছে? পররাষ্ট্রমন্ত্রী বললো যে তারা জানতে চেয়েছে যে সমঝোতার কোনো পথ আছে কিনা। মানে তারা এইটাই জানতে এসেছে যে সমঝোতার কোনো পথ আছে কিনা, এবং তারা জেনে গিয়েছে যে এই দুই দলের মধ্যে সমঝোতার কোনো পথ নেই। যদি সমঝোতার পথ না থাকে, এই ইনফরমেশনটা তারা তাদের দেশকে জানাবে। এখন আপনি বলবেন যে আমেরিকার পাত্তা না দিলে আমার কি হয়? কিছুই হয় না। আমেরিকাকে আপনি এখানে সৈন্য পাঠাবেন নাকি যে যে যুদ্ধ করো? তা করবে না। তারা তাদের মধ্যে থাকবে, তারা তাদের মতোই সিদ্ধান্ত নেবে, এবং তাদের নেওয়া প্রতিটা সিদ্ধান্ত এই দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হবে। এখন আপনি বলবেন যে ঠিক আছে, অর্থনীতি গোল্লায় যাক, আমি তো এমপি থাকবো, আমি তো মন্ত্রী থাকবো, অসুবিধাটা কি? আমি মন্ত্রীর সুযোগ সুবিধা ভোগ করবো, দেশ গরিব হয়ে যাবে, অসুবিধাটা কি? আমি তো মন্ত্রী থাকবো। গরিব দেশের মন্ত্রীরা কি মন্ত্রীর আরাম ভোগ করে না? আমরাও করব। হতো না, আমার ধারণা হতো না, এরকম হতে দেওয়াই হতো না। যেমন আমি একটা কথা বলি আপনাকে, যে আওয়ামী লীগের যিনি সেন্ট্রাল যে আপনার বডি যারা আছে, তারা কিন্তু হিসাব করে দেখেছে এখানে যেই জিতুক সেটি আমার কাজে নিরপেক্ষ নির্বাচন হোক, কোনো সমস্যা নাই। যদি আরও নিরপেক্ষ হতো তাও কোনো সমস্যা নাই তাদের। বরঞ্চ তারা প্রমাণ করার সুযোগ পাবে, বাইরে বলার সুযোগ পাবে, দেখো কত সুন্দর নির্বাচন হয়, ইলেকশন কমিশন কতটা স্বাধীন। কিন্তু যদি বিএনপি এখানে আসতো, ওখানে তো এই দুই একজন প্রার্থীর ব্যাপার না, ওখানে তো পুরো নির্বাচনে 151টা আসনে তারা জিতবে কিনা এটা নিয়ে তাদের একটা মানে দ্বিধা থাকতো, একটা ভয় থাকতো, একটা আতঙ্ক কাজ করতো। তখন এই ধরনের কোনো আচরণ হওয়ার কোনো সুযোগই থাকতো না। এবং ইলেকশন কমিশনে এভাবে যে ওপেনলি অমুককে ফাইন করা, অমুককে বাতিল করা পারতো না, একদম পারতো না। হাইপোথেটিক্যাল বিষয় যে না, সবই হাইপোথেটিক্যাল বিষয়, এটা হতো না। হ্যাঁ, কারণ এই প্রশ্নটা না, আমার কথা হলো যে যেখানে নাকি এখন তার কোনো ভয় নাই, যাক না, সমস্যা নাই কোনো। আমি আপনার উদাহরণ দেবো আপনি, মনে করেন আপনি ওই যে বাঁশের সেতু থাকে না, নিচে মনে করেন হাঁটু পানি, ওই সেতু দিয়ে আপনি বলে আমি চোখ বন্ধ করে যাইতে পারবো, তাও যাইতে দেবে, কারণ পড়ে গেলে তো হাঁটু পানিতে পড়বে, মরবে তো না। কিন্তু নিচে যদি গভীর পানি থাকে এবং নিচে ওই যে 10টা কুমির থাকে, তাহলে কিন্তু ওভাবে কেউ যেতে পারবে না ভাই। হিসাব হলো এইটা এখানে, যে এটা তো আসলে মানে খুব ক্ষতি হলে পরে আপনি একটু সমস্যা হবে। আপনি একজন লোক চলে গেছে, যেমন এখন কি আওয়ামী লীগ কিন্তু বহুদিন বলবে যে আমার একজন প্রার্থীকে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, এর চেয়ে নিরপেক্ষ কি হতে হবে, বহুদিন কিন্তু বলবে। কিন্তু এই ক্ষমতাটা ইলেকশন কমিশন তখন থাকবে না, দেওয়াই হবে না থাকতে।
এটা যদিও এটা হাইপোথেটিক্যাল কথা বলবো, এই কথা সত্য, কিন্তু এটা কিন্তু আসলে হাইপোথেটিক্যাল কথা আমি বলছি, কারণ এটা তো ঘটে নাই, অথবা এটা ঘটতো কিনা এটা আমি প্রমাণ করতে পারবো না, ঘটাই তো দেখাতে পারবো না আমি, এটা যে এক্সপেরিমেন্টের কোনো চান্স তো নাই। কিন্তু এটা হলো বাস্তবতা। কারণ দেখেন এখন ভোট হয়েছে কত পার্সেন্ট ভোট হয়েছে এখন অনার এভারেজ। আমরা যেটা সবসময় বলি যে বিএনপির 30% আছে, আওয়ামী লীগের 35% আছে, এটা আমরা সবসময় বলি, কিন্তু এরকম আরও অন্য অন্য কিছু আছে। তাহলে বিএনপির 30% ভোট আছে, জামাতের কিছু আছে 5% মতো, অমুক অমুক ধরি, এখন ইসলামী আন্দোলনের কিছু 2% মতো ভোট হতে পারে, এগুলো তো আমরা হিসাব নিকাশ করি। তারপরে কিছু হচ্ছে ফ্লোটিং ভোট, অমুক তমুক। আলটিমেটলি কিন্তু আওয়ামী লীগের ভোটগুলি আসছে। আওয়ামী লীগের যদি আমি 35% ভোট ধরি, ওই আওয়ামী লীগের ভোটগুলি কিন্তু ইলেকশনে আসছে। তো যখন নাকি বিএনপি যদি নির্বাচনে আসতো, তখন তো এই 35%-এর খেলা হইতো না রে ভাই, তখন তো খেলা হইতো 100%-এর। কিন্তু সেটা তো বিএনপির ভোটে যেত, তাই না? বিএনপির মনে করুন 30% ভোট ধরলাম আমি, আওয়ামী লীগের 35% ভোট ধরলাম, জামাতে মনে করুন 2%, 3%, তো 5% যাই ধরলাম, সমান সমান। বাকিগুলো কি দোদুল্যমান ভোট, ওই ভোটগুলো কোথায় যেত? এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বিরাট একটা মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব থাকতো। সেই টেনশনে উভয় দলেই থাকতো। সেই টেনশনের যে উত্তাপ, সেটা কি ইলেকশন কমিশনকে টাচ করতো না? অবশ্যই করতো। জি, ক্ষমতায় যারা থাকে তারা যদি নিজেরাই নির্বাচন অংশ নেয়, আমাদের এই দেশে, এই ভূখণ্ডে সেই নির্বাচন সাধারণ মানুষের, প্রথমে বলেছিলেন বাংলাদেশের রাজনীতিটাই এমন যে পরিবারের বাইরে কেউ যেতে চায় না। আপনি বিএনপি দেখেন, আওয়ামী লীগ দেখেন, আরে ছোট্ট একটা দল জাতীয় পার্টি যেটা নিবিড় করতেছে, এখানেও কি ফ্যামিলি বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কেউ দিচ্ছে না তো আমাদের। এবং ছোট দলগুলোর সংসদে আসন যখন সংরক্ষিত মহিলা আসন হয়, তখন বউ বাচ্চা নিয়ে আসে। আপনি দেখেন নতুন একটা দল হয়েছে কি তৃণমূল বিএনপি, সেখানেও চিনি না জানি না তার মেয়ে একটা অন্তরাহদা, সেও লোকের মূল লোক। তো এটা তো ভাই ফ্যামিলি, তো এটা তো ভাই প্রত্যেক সম্পদ। এই যে আন্দালিব রহমান পার্থ, একটা বাপ মরে গেছে, বাপের দলে সে মাতবর হয়ে গেছে তোরে ভাই। স্ট্রাগলটা কি? নো স্ট্রাগল হলো সে তার পিতার সন্তান, এই পর্যন্তই। তো এটা সব জায়গায় হচ্ছে। এটা আমি যে খুব একটা খারাপ বলছি না কেন, এটা আমাদের সাবকন্টিনেন্টে এরকমই দেখা যাচ্ছে। ইন্ডিয়াতেও দেখেন আপনি একই জিনিস দেখবেন, পাকিস্তানে দেখেন একই জিনিস দেখেন, শ্রীলঙ্কায়, হ্যাঁ শ্রীলঙ্কায় দেখেন একই জিনিস দেখেছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমাদের জনগণ যারা আছে তারাও এটা এনজয় করে, তারাও এটা অভ্যস্ত হয়ে গেছে, তারাও কিন্তু নতুন নেতৃত্ব ফ্যামিলির বাইরে খুব একটা চায় বলে আমার কাছে মনে হয় না। এটা হলো আমার কাছে মনে হয়। তাহলে দেখেন আপনি তারেক রহমানের আপনি আধা ঘন্টা ধরে সমালোচনা করতে পারবেন, যে তার পজিটিভ দিকটা কি বলেন তো দেখি। আমি আপনাকে বললাম, হাইপোথেটিক্যালি একটা কোশ্চেন করলাম, বলেন তো তারেক রহমানের একটা কাজ বলেন যে কাজটা দিয়ে মনে করা যায় আহা এত বড় নেতা আমি হারাচ্ছি, বলেন তো কি কাজ? না, পাবেন না আপনি। কিন্তু তারপরেও দেখেন তারেক রহমান তো সারা এত টর্চারের মধ্যে, এত চাপের মধ্যে সারা দেশে বিএনপিটাকে তারেক রহমান এক করে রাখছে। যেভাবে রাখুক, অনেকে বলে মার্শাল চালায়, অমুক চালায়, তমুক চালায়, যেমনি চালাক, এটা খুব সিম্পল ব্যাপার। যে বিএনপি আসলে কি চায়? বিএনপি একদম মাথায় রাখবেন, বিএনপি সেই নির্বাচনেই যাবে যে নির্বাচনে তাদের 151+ আসন থাকবে। 151 তার খুশি না, মানে 200 গঠন করতে পারবে, 200+ তাদের কাছে থাকবে, তারা সেই নির্বাচনে যাবে। অন্য কোনো নির্বাচনে তারা যাবে না। কেন যাবে না সেটা বলি। যাবে না হলো দুটো কারণে। একটা হলো যদি 149টা আসনে তারা পায়, তারেক রহমান দেশে ফিরতে পারবে না। তো তাকে দেশে ফেরার সংসদ তাকে জেলে ঢুকানো হবে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কিন্তু, তাই না? তাকে জেলে ঢুকানো হবে। এবং কেবল তাই না, এই মামলা যখন আপনার আপিল হবে, আপনি তো আবার সাজা বাড়তেও পারে। বাংলাদেশে তো আপিলের সাজার বাড়ার ইতিহাস আছে না? বাড়তে পারে। খালেদা জিয়া তো আপিলের সাজা ডাবল হয়ে গেছে, তো হতেও পারে। তো সেক্ষেত্রে এই রিস্কে সে যাবে না, এটা একদম বেসিক কথা। 2 নম্বর কথা হলো যে তারা 200 বেশি আসন চায় কেন? তারাও তাদের মতো করে সংবিধানটাকে সাজাতে চায়, যে কাজটা আওয়ামী লীগ সাজিয়েছে। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের মতো করে সংবিধানটাকে সাজিয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং যে কারণে বিএনপি মনে করে যে এখন যদি আমি এই সিস্টেমে নির্বাচনে যাই, আওয়ামী লীগ যে সিস্টেমটা ক্রিয়েট করছে নির্বাচনের জন্য, এই সিস্টেমে বিএনপি কেন, এর চেয়ে ডাবল জনপ্রিয় দল ঢুকাই দেন, আওয়ামী লীগ যে এটা আসবে। কাজে এই নির্বাচনে বিএনপি আসবে না। যে কারণে তাদের এক দফা দাবি যে তত্ত্বাবধায়ক সরকার দেন যেন আমি নির্বাচনে জিততে পারি। এই সিস্টেমে বিএনপি নির্বাচন আসবে না ভাই। আসবে না কেন? আসলে যদিও বা আসে, যেমন আগামীবার তাদের আগামীবার আসবে কেন? তাদের নিবন্ধন থাকে। এবার
প্রায় 1.5 কোটি নতুন ভোটার হচ্ছে, 1.5 কোটির মতো। মানে এরা জীবনে কখনো ভোট দেয়নি, এরা ভোট দিবে এবার। ভোট দেওয়ার পর আমি যদি ভোটটাকে, নির্বাচনটাকে গণতান্ত্রিক কাঠামোর একটা অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করি, তাহলে এই 1.5 কোটি লোক ভোট সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, নির্বাচনের যে ডেফিনেশন, এই ডেফিনেশন সম্পর্কে তাদের কি অভিজ্ঞতা হবে? তারা যখন দেশের বাইরে যাবে, যখন তাকে জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ ইলেকশন, তারা বলবে কি ইলেকশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতি একটা ক্ষমতাশীল দলকে আরো 5 বছরের এক্সটেনশন দেয়। তারা জানবেই না যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে, তারা এটা জানবে না।